जिंदगी के सफर में बस गया तू ही तू, अब तो मेरी नजर में मैं तुझे जान गई हो, तुझको पहचान गई, फिर भी तेरी हाँ है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी, हम तो दिल दे ही चुके, बस तेरी हाँ है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা প্রত্যেক কটা প্রেমিক প্রেমিকা, সে তারা বিবাহিত হয়ে প্রেমিক প্রেমিকা হোক বা অবিবাহিত হয়ে প্রেমিক প্রেমিকা হোক, যাদেরই জন্য, যারা সত্যিকারের ভালোবাসে, আস্তে আস্তে ভালোবাসাটা বুঝতে শিখছে, থোড়া সা প্যার হুয়া হে, থোড়া হে বাকি। কারণ সবে ভালোবাসা হয়েছে, একে অপরকে বুঝতে শিখেছি, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। কি বাকি আছে? যেমন একসাথে থেকে একে অপরের কেয়ার করা বাকি আছে, একে অপরের জন্য কেয়ার করা বাকি আছে, একে অপরের জন্য স্ট্যান্ড নেওয়া বাকি আছে, একে অপরের পাশে সমস্ত রকমভাবে যে কোনো সিচুয়েশানে থাকা বাকি রয়েছে। একটা কথা খুব প্রচলিত আছে যে স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্র্যে, আর স্বামী চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। মানে একটা স্বামী সে কতটা ভালো স্বামী সেটা একজন স্ত্রী বুঝতে পারে যে সে যখন অসুস্থ হয় তখন তাকে কেয়ার করা, তার টেক কেয়ার করা, এই সমস্তগুলো কিন্তু বোঝে। আর একটা স্বামীও বোঝে যে স্বামী তার স্ত্রী যখন দেখে যে তার ইনকাম সেরকম নেই, তাও তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, যেভাবে হোক ওই অল্প পয়সার মধ্যে, সীমিত পয়সার মধ্যে মানিয়ে গুছিয়ে সংসারটা বজায় রাখে। পয়সা নেই বলে, ইনকাম কম বলে ছেড়ে চলে যায় না, তাতে বোঝা যায় যে একজন স্ত্রী সে সত্যি প্রকৃত স্ত্রী। তো এই কথাটা বলছি কেন? কারণ যাই হোক, আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। ভিডিওটা টিনের ভিডিও দেখলাম, লেটেস্ট যে ভিডিও, সেই ভিডিওটা। তো সেখানে সবার আগে আমরা আগেই জানি যে ও বেড়াতে যাবে, কোথাও একটা বেড়াতে যাবে। সে বেড়াতে যাওয়াটা এমনভাবে বলছিল যেন মনে হচ্ছে যেন 2-3 দিনের জন্য কোথাও একটা ট্যুর ফুরে যাবে। একটা জিনিস তো এতদিন আমরা বুঝে গেছি যে সন্দীপ যা করবে তাই নকল করে টিনকে করতে হবে। তো সন্দীপ যেহেতু এখন পুরী ঘুরে এসছে, জগন্নাথ দর্শন করে এসছে, তো ও একেবারে কিছুই মানে করবে না, এটা কি হয়? তো সেই জন্যই ও বলছিল আমিও বেড়াতে যাবো, আমরাও বেড়াতে যাবো। তো এমন শপিং, এমন কিছু দেখাচ্ছিল, তাতে মনে হচ্ছিল না জানি বা কোথায় যাবে। তো সে কোথায় যাবে সেটা নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম, যে বোঝাই যাচ্ছে সাথে কে আছে। তো আজকে ওগুলো সব ভিডিওগুলো করেছিলাম কোথা থেকে না, টিনের মায়ের শর্ট ভিডিও দেখে সেগুলো সব বলেছিলাম যে সাথে কে আছে, কি হচ্ছে বৃত্তান্ত, কি মনে হচ্ছে বলছিলাম। তো আজকে যেহেতু ভিডিও ওর চলেই এসছে, তো এখন আবার সমস্তটাই আমরা জানি যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো যাই হোক, তো এবার যেটা বলছিলাম যে কেয়ার করার কথা, বারবার প্রত্যেকবার ভিডিও শুরু হচ্ছে, যখনই ও ক্যামেরা প্রথম ফেস করছে, যখনই ও ক্যামেরা দেখছে, ক্যামেরার দিকে নিজেকে দেখছে, তখনই দেখছি ও বারবার ওর মুখে ওই একই কথা যে আমার ছুলিগুলো কেমন লাগছে, আমার ছুলিগুলো কেমন লাগছে, আমার ছুলিগুলো কেমন লাগছে। অ্যাকচুয়ালি ও প্রচণ্ড বেশি এটা নিয়ে কনসিয়াস হয়ে পড়েছে। আমি শুধু অবাক হয়ে যাই যে ভালোবাসাটা তো শুধুমাত্র মানুষের মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসাই শুধু হয় না, বাবা ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, মায়ের ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, বা আরও অনেক যত সম্পর্ক, সেই সব সম্পর্কের মধ্যে কিছু না একটু ভালোবাসা থাকে, একটু না একটু থাকে। তার মধ্যে সবচেয়ে পিওর ভালোবাসা কি বলুন তো? সন্তানের সাথে মায়ের ভালোবাসাটা সবচেয়ে পিওর, এর চেয়ে পিওর ভালোবাসা আর কিছু হয় না। কিন্তু আজকে চিন্তা করে দেখুন যে মেয়েটি আজকে এরকম নিজের এরকমভাবে দেখাচ্ছে, সে তো নিজেও সন্তান প্রসব করেছে, করে তার কথা চিন্তা করেনি। তার কথা মানে এতদিন ওর তার সাথে থেকেও তাকে যখন ছাড়তে হয়েছে নিজের ইচ্ছার জন্য, নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য, যখন ছেড়ে বেরিয়ে এসেছে, তখন কিন্তু একবারও চিন্তা করেনি যে কি হবে। 17 তারিখের ওই বিভৎস রাত্রে বেরিয়ে আসার সময় ও কি জানতো যে সন্দীপ এরপর আদৌ কোনো সময় ব্লগ করবে কি করবে না, ক্যামেরার সামনে আসবে কি আসবে না, ও আসবে, ওর মানে ও যদি না আসে তাহলে ওর বাচ্চাকে আনারও কোনো ব্যাপার নেই। বা ও তো এটা জানতো যে ওর যে যাকে দেখে, যার হাত শক্ত হাত দেখেও বেরিয়ে যাচ্ছে, তার সাথেও দেখা হবে, সমস্ত কিছু হবে, সমস্ত কিছু সেটাও জানতো। কিন্তু এই বাচ্চাটাকে আদৌ কোনোদিনও আর দেখতে পারবে কি পাবে না, যে আমি আদৌ ফিরে আসবো নাকি এখনই আমি আবার মুম্বাই চলে যাব, ও যেরকম ভেবেছিল, ও ভেবেছিল কোনো কিছুই হবে না,
জাস্ট এরকম কিছুই ব্যাপার নয়, ও আবার ও যে আসছে সে আসবে, সে ওকে মুম্বাই নিয়ে চলে যাবে। সে যে মুম্বাইতে যা যা বলেছে নিজের সম্পর্কে, যেরকম আমি কোথায় থাকি কি করি এই সমস্ত কিছু যে মিথ্যে, এটা তো ও তখন জানতো না। ও তো জানতো বাচ্চাকে আমি ছেড়েই চলে যাচ্ছি। সেই জন্যই ও আর পিছু টান রাখেনি, পিছু ফিরে যাতে না চাইতে হয় সেই জন্য বাচ্চাকে নিয়ে আসেনি। তাই জন্যই তো ও তো জানতোই না যে বাচ্চাটাকে আদৌ দেখতে পাবে কিনা, এই যেরকম ক্যামেরার থ্রু দিয়ে দেখতে পাচ্ছে। ও তো এরকমও তো হতে পারতো যে সন্দীপ এই সব লজ্জায় ব্লগিংই ছেড়ে দিত, যাতে লোকের কাছে কি বলবো কি ফেস করব সেই লজ্জায় হয়তো ও ব্লগিংটাই ছেড়ে দিত, যে আমি যা হোক যেটুকু হোক যেভাবে হোক বাঁচবো, আমার দরকার নেই ব্লগিং। আর এটাই হতো যদি না ওই দিন রাত্রে পুলিশের দিয়ে ভয়টা দেখাতো। যদি ওই পুলিশের ভয়টা ওরকমভাবে না দেখাতো যে তুলে নিয়ে আসবো, ধরে মারবো আচ্ছা করে, এই ভয়গুলো যদি সন্দীপকে না দেখাতো না, তাহলে সন্দীপ ওই ক্যামেরা খুলে যেটা যে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল, সবাইকে সব কিছু বলে ফেলেছিল, এই জিনিসটা সাহস ওর হতোই না। কারণ সন্দীপ ভীষণ 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 লাজুক ছেলে। আর ওর মধ্যে একটা জিনিস দেখেছি, ও কিন্তু সম্মানের ভয় ভীষণ পায়। তো ওকে এমনভাবে ভয়, পুলিশি ভয় দেখানো হয়েছিল, আর চারপাশ থেকে ও যা শুনেছিল যে ওকে ধরে বেধড়ক মারধর করা হবে, ওর কোনো কথাই শোনা হবে না, সেই জন্য ও কী করেছে, কোনো উপায় না পেয়ে মানে ওর যারা আর কি, ওর যারা দর্শক তাদেরকে সবটা জানিয়ে দিয়েছে যে এবার বলো আমি কি করবো, যাতে পরবর্তীকালে এরকম কোনো দোষারোপ ওর ঘাড়ে না চাপানো হয়। ও যা যা বলেছিল যে আমি নিজেকে শেষ করে দেবো, দিয়ে তোকে ফাঁসিয়ে দিয়ে যাব, তাই জন্যই ওই কথাটা যে ও পরকীয়া মতো একটা জিনিসের মধ্যে পড়ে গেছে, একটা ছেলের সাথে ও পরকীয়া করছে, এটা আমাদের জানিয়ে দিল, যাতে কিনা আমরা বুঝতে পারি যে পরকীয়া করলে মানুষ কি কি করতে পারে, দোষটা কার। তো এটা ভগবান করেছিল। বাচ্চাটা কিভাবে সারভাইভ করছে, কিভাবে সারভাইভ করবে একবারও চিন্তা করেনি। ভালো করেই জানে যে সারাদিনে হয়তো 20-25 মিনিট ক্যামেরা অন থাকবে, তার মধ্যেও হয়তো ওকে বড়জোর 10 মিনিট দেখা যাবে, 10 মিনিট দেখা যাবে না কেটে কুটে। তা সত্ত্বেও কিন্তু সে ভালো করেই জানে যে তার বাচ্চা তাকে ছেড়ে খুব ভালো থাকবে। এইরকম যাদের মেন্টালিটি, এরকম যাদের মনোবৃত্তি হয় না, তারা জানে যে ও কোনো ব্যাপার না, আমাকে ছাড়াও চলে যাবে। যারা এরকম মনোবৃত্তি রাখে তাদের জন্যও কিন্তু কেউ দাঁড়ায় না। দেখবেন আজকে এত দিন ধরে বলছে, আমরা দেখছি একটু 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 করে ওর এই জিনিসটা সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে, সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে। ওর মা ওর সাথে সমস্ত কিছু করতে পারছে, শুধু ওকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না। সব করতে পারছে কিন্তু দেখুন, শপিং করতে পারছে, তারপর হচ্ছে গিয়ে পার্লারে যেতে পারছে, খেতে যেতে পারছে, ঘুরতে যেতে পারছে, কোর্টে যেতে পারছে, কোথায় না যেতে পারছে বলুন তো, রিলস করতে পারছে, ব্লগে দাঁত বার করে সব কিছু করতে পারছে, শুধু যেতে পারছে না কোথায় না, ডাক্তারের কাছে। কারণ তার মাও জানে যে আমি না হলেও আমার মেয়ে চলে যাবে, আমার মেয়ে যখন যাওয়ার হবে ডাক্তারের কাছে ও ঠিক চলে যাবে। এত বছর, এই যে 5 বছর আমি যে বিয়ে দিয়েছি ওকে, 5 বছর কে দেখেছে, আমি কি দেখতে গেছি? তার মধ্যে কি আমার মেয়ে শরীর খারাপ হয়নি? নিশ্চয়ই হয়েছে, হয়েছে। আবার নিজের মতো নিজের শাড়িও নিয়েছে। ওর যখন ভালোবাসার মানুষ আছে, এত গলা জোর করে যেমন যার সম্পর্কে বলে, লিখে দিয়েছে যে এর সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি একে এত ভালোবাসি, এত বছর ধরে ভালোবাসি। তো তার মাও ভালো করে জানে, কারণ ওই বাড়ি ছাড়ার আগেই তার সাথে কথাবার্তা তো হয়েছিল, এগুলো তো সব আমাদের সামনে চলে এসছে। আর এটা তো আমি প্রথম দিন যেদিন শুনেছিলাম সন্দীপের মুখে যে 15 থেকে 17 উনি ওই বাড়িতেই ছিলেন, আর মা মেয়ে একা সন্দীপদের বেডরুমে ছিল, আমি সেই দিনই পুরো খেলটা, পুরো গেমটা বুঝে গেছিলাম। আর আপনাদের সামনে সেটা বলেও দিয়েছিলাম যে ওই দিনই সমস্ত কিছু পুরো প্ল্যান ছক কষা হয়ে গেছে, সমস্ত কথাবার্তা কথোপকথন বেরিয়ে হয়ে গেছে। আমরা তো সেটা পরবর্তীকালে শুনলাম যে ওনার ফোন থেকেই ওই মুম্বাইয়ে যোগাযোগ করে ফোকলার সাথে কথাবার্তা হয়েছে। তো যাই হোক, সেই জন্যই ওনার অভয় পেয়েই, ওনার সাথ পেয়েই সঙ্গে সঙ্গে দেখেছে ওই ফোকলা চাকরিকে লাথ মেরে দিয়ে সেখান থেকে ঘাপলাবাজি করে নিয়ে টাকা পয়সা নিয়ে যেটুকু পেরেছে চলে এসছে, যে আমাকে আগে এখানে আসতে হবে, এখানকার যেটা আছে এটাকে আগে ধরতে হবে, এই মুরগিটাকে যদি ধরি তাহলে তো আমার লাইফ সেট, ইসকো পাটা ডালা তো লাইফ জিঙ্গালালা, অনেক দিন আগে থেকেই বলেছিলাম। তো চিন্তা করে দেখুন যে এত ভালোবাসার মানুষ, আজকে সন্দীপের বাড়িতে বলতো যে ওর নাকি কেউ টেক কেয়ার করে না, সেখানে আমরা ভিডিওর মধ্যে দেখেছি একটা ঘামাচি উঠেছে, তার জন্য সন্দীপ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বাতকুল্লায় যেখানে ওরা যায় সেখানে নিয়ে গেছে, একটা মুহূর্ত দেরি না করে। কি না ঘামাচি,
ছোট্ট থেকে ছোট্ট যা হতো তার জন্য সন্দীপ এক মুহূর্ত দেরি না করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেত। আজ এতগুলো মাস হয়ে গেলেও কোনো একটা মানুষের সময় হচ্ছে না যে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে। ডাক্তার একটা এমন জিনিস না, আপনি অন্যের জন্য যেতে চান দেখবেন আপনি সঙ্গে হ্যাঁ চলো 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 আমি যাচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু নিজের জন্য হলে না মানুষ সবাই একটুখানি আচ্ছা ঠিক আছে চলো যাচ্ছি, আচ্ছা খুব অসুবিধা হচ্ছে না তো, মানে একদম খুব খুব ফ্যাটাল, মানে যেটাকে বলে একেবারে খুব এমন কষ্ট যেটা কিনা পেটের যন্ত্রণা করছে, কানের যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না, দাঁতের যন্ত্রণা করছে, তখন মানুষ দৌড়ায়। তাছাড়া যেই জিনিসগুলো মানে শুয়ে নেওয়ার ব্যাপার, এমনিতে দেখুন এই স্কিনের মধ্যে এই ব্যাপারটার জন্য ওর এমনিতে তো দেখতে খারাপ লাগছে, বাট এমনি কিছু তো ওকে বদার করছে না, ব্যথা হচ্ছে না ওখানে, না জ্বালা হচ্ছে ওখানে, কিছুই হচ্ছে না, ও তো মালুম কিছু পাচ্ছে না, সেই জন্য ও ভাবছে ঠিক আছে আজকে যাচ্ছি, ঠিক আছে কালকে যাব। দেখুন আমি কিন্তু ওর ভীষণ খারাপ চাই, সেটা ও ভালো করে জানে, কিন্তু তাও আমি দিনের পর দিন এই কথাটাও বলে যাচ্ছি। আজকে বাধ্য হলাম এরকমভাবে বলতে, দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় কিনা, কারণ ও যে নিজের ভালো বোঝে, কতটা খারাপ বোঝে কতটা ভালো বোঝে সেটা একমাত্র ও জানে, আমরাও এতদিনে বুঝে গেছি, কিন্তু চোখের ওপর এরকম দেখছি সেটা মানে এরকমভাবে বাড়ুক, হ্যাঁ অবশ্যই ও যেটা করেছে সেটার জন্য আমি আগেও বলেছি যে একজন কমেন্টে বলেছেন যেরকম কাশিতে গিয়ে মিথ্যা কথা বললে প্রচুর রকমের চর্মরোগ হয় আর প্রচুর একেবারে হাতে নাতে ফল পেয়ে যায় মানুষ, তার কারণটা মানে মহাপাপ, পাপের বিশাল পাপ, সেখানে কীরকমভাবে তীর্থ জায়গায় একটা মিথ্যা কথা বলেছে আমরা সবাই জানি, গয়ার মতো জায়গায় যেখানে কিনা মানুষকে মানে পিণ্ডদান, মানুষের মানে ইহলোকে সব কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরলোক যাওয়ার পরেও যে কাজটা যে কর্মটা কোনো মানুষের হয় সেটা হচ্ছে পিণ্ডদান, সেই পিণ্ডদানের স্থানে গিয়েও কি হারে মিথ্যে কথা বলেছে আমরা সবাই জানি, তো এগুলো সব পাপ, এগুলো এক একটা পাপ, কিন্তু সেই পাপটা যখন শরীরের কোথাও কোনো রোগ হিসাবে এসছে তো অ্যাটলিস্ট সেটা খণ্ডানোর জন্য চেষ্টা তো করা উচিত, সেটার জন্য একটু তো প্রতিকার করা উচিত। কীরকম নির্লজ্জ বেহায়া আমি শুধু ভাবি প্রত্যেকটা মানুষ গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট লিখে আসছে, হ্যাঁ ওর মা এগুলো দেখে না, কি অবস্থা। তো যাই হোক ভিডিওটা শুরু করলো ওই একটা কথা দিয়ে, কারণ ও জানেই ভালো করে যে আমাকে নিয়ে সবাই আবার বলবে, তার চেয়ে বরং আমি একটুখানি বলে দিই, তাহলে যদি লোকে একটু কম খিল্লি করে। তো বুঝতে পারছিলাম খুব ভালো করে, ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম যে ও কোন হিসাবে এই জিনিসটা বলেছে। তো যাই হোক এটা তো সত্যি কথা যে মানে ওর যে খুব একটা বেশি বয়স এরকম তো ব্যাপার না, কিন্তু এই বয়সেই ও যা গুল খিলিয়েছে সেটা আমরা সবাই জানি। ওর প্রতি একটুখানি মানে সহানুভূতিশীল হতে গিয়েও না আবার কোথাও যেন আমার মনে হয় যে ওর প্রতি সহানুভূতিশীল হব, বললাম না ওর জন্য শুধু করুণা হয়, শুধুমাত্র করুণা হয় আর কিচ্ছু না। তো সেখান থেকে শুরু করে বললো যে আমাদের আজকে যাওয়ার আছে। তো যথারীতি বলেই দেখেইছিলেন আগের দিন যে জামা কাপড় কেনা হয়েছে, মানে এদের কীরকম যেন একটা মেন্টালিটি, কোথাও ঘুরতে যাওয়ার আগে জামা কাপড় কেনা, হ্যাঁ মানে এগুলো করে যারা ওই হাগরে ফ্যামিলিতে হয়, যাদের কিছু থাকে না, যখনই কোথাও ঘুরতে যাবে তখনই মনে হয় কিছুই নেই, তাদের এই জিনিসটা থাকে, এই জিনিসটা মানুষের এক একজনের ফিতরাত থাকে, তো ওর মনে হয় সেই ফিতরাতে রয়েছে, সেই জন্য। আর সেই সুযোগে মা সুযোগ পেয়েছে, মাও কি ছাড়বে, মাও একটা জামা বাগিয়ে নিয়েছে, তো সেই যে দুটো জামা কাপড় পরেছিল এত শপিংয়ের মধ্যে বৌদির জন্য তো কিছু হয়নি, আর অবশ্যই ইচ্ছা করে না, হয়তো যেহেতু পরবর্তীকালে বুঝলাম যে এই দিন ওদের যেতেই হতো, কেন যেতে হতো। তো বলে রাখি ব্লগটা শুরু করলো যেদিন, বললো যে সেদিন হচ্ছে 16 তারিখ মানে হচ্ছে রবিবার, তাই তো। তো যাই হোক এবার চলে আসি, বললো যে রেডি হব, তো রেডি দুজনেই হয়ে গেল, ওই যে দুজনে যেটা দুটো জামা কিনেছে সেই দুটো জামা দুজনে পরে রেডি হয়ে বললো যে টোটো কাকুকে ডাকা হয়েছে, টোটো কাকু যার ডাকা হয়েছে, টোটো কাকুর সাথে এখন যাব, ফার্স্টে ট্রেনে করে যাব, তারপর গাড়ি করে যাব। তো দেখুন চিন্তা করে দেখুন, এরকম সেম ও তো চাকলাতে যখন একা গেছিল, তাহলে সেম ও বাড়ির থেকেই বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে মাকে টাটা বাই বাই করে সেই সময় যে তোমরা যাচ্ছ কি যাচ্ছ না, এটা কিন্তু আমি বলেছি যে তোমরা যাচ্ছ না তাহলে আমি একা যাচ্ছি বলে টোটো ডেকে ও কিন্তু আরামসে যেতে পারতো, তাই তো। হাসনাবাদ ওদের বাড়ি থেকে সবচেয়ে কাছে, সেটা আজকেও বললো, সবচেয়ে কাছে হাসনাবাদ, ওদের স্টেশনটা হচ্ছে হাসনাবাদ। তো তাহলে টাকি থেকে ওঠার পেছনে কি কারণ এটা আপনারা বুঝে নিন, আমি তো বুঝিয়ে দিয়েছি।
অনেকেই বলে যে কেন বাড়ি থেকেই করতে হবে, না না করতে হবে না, বাড়ি থেকে শুরু করতে হবে না, কিন্তু তা বলে বাড়ি থেকে সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ছেড়ে অন্য রেলওয়ে স্টেশনে উঠে শুরু করতে হবে, এটার আমি মানে বুঝতে পারি না, এটার মানে আমি বুঝতে পারি না। তো যাই হোক আজকে গেল, তো গিয়ে দেখলাম স্টেশনের বাইরেই বড় বড় আজকাল সিসিটিভি ক্যামেরা একটা বড় রেখেছে, বলছে ওই দেখো কত বড় ক্যামেরা। মানে সত্যি আমি ভাবি যে ও বেরোলে এই যে সন্দীপদের দেখলাম, সন্দীপরা এত জায়গায় ঘুরলো, এই যে টিপিক্যাল এই যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা আমি বলছি না যে মানে অন্যায় অপরাধ কিছু না, কিন্তু দেখবেন থাকে কিছু মানুষ থাকে ওই দেখো ওরকম একটা ব্যাপার থাকে তাদের মধ্যে, সেই ডাউন মার্কেট টাইপের যেটাকে বলে ডাউন মার্কেট। সন্দীপও তো এত জায়গায় ঘুরলো আজকে, সেখানে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখানো আলাদা, কিন্তু এইটা সিসিটিভি ওই যে 10 বাবাজি এগুলো কোনো মানে হয়? আর ওর যে দালাল কাম এজেন্টরা আছে তারা এক একটা যা ওয়ার্ড অন্য সবার ওয়ার্ড ধরে, শুধু এর ওয়ার্ডগুলো ধরতে তাদের মনে হয় মানে পেছন শুকিয়ে আমসি হয়ে যায়। আজকে দেখলাম এই ওর যে প্রাক্তন দালাল লাক্ষর, সে স্প্রাইটটাকে নিয়ে অনেক করে বলছে, কেউ একবার মানে ভুল করে স্প্রাইটটাকে ভুল উচ্চারণ করেছে, বলেছে ভালো কথা, তাহলে এই যে দিনের পর দিন পোস্তটাকে প্রস্ত, প্রমোশনটাকে প্রমোশন বলে, তারপর একটা লিপস্টিকটাকে তো কি বললো, মানে কি বলবো, আগের দিনের ভিডিওটাতেও অর্ধেক ইংলিশ ওয়ার্ড ও উচ্চারণ ভুল করেছে, তাহলে সেগুলোও ধরা উচিত, তাই না? তো সেগুলো কিন্তু ধরবে না, সেগুলো একদম ধরবে না, তাহলে আর দালালির খেতাব চলে যাবে না। তো সেই জন্য এটা আমি যখন ভুল ধরি সবারই ধরি, আজকে সন্দীপকে মনে প্রাণে সাপোর্ট করেও ওর যখন এক একটা ওয়ার্ড হয় তখন বলে দিই যে এটা কিন্তু এরকম, আর দেখি যে বেশিরভাগ মানুষই লিখে দিয়েছে ওখানে গিয়ে, এর এক একটা ওয়ার্ড মানে বলেও একে ঠিক করা যাচ্ছে না। ক্লিপ, গ্রিল, ট্রেন, উফ ভগবান কি বলবো। আর তাও আবার কি এ নাকি 12 অবধি গেছে, 12 পাস করেছে, তারপর ফার্স্ট ইয়ার অবধি গেছে, ভাবা যায়? তো যাই হোক আজকে কিন্তু ট্রেনে উঠলো মা মেয়ে দুজনে, সেখানে কিন্তু দেখিয়ে দিল যে আমরা দুজনে লেডিস কামরার মধ্যে উঠেছি। তো আগের দিন ও যখন উঠলো বলেছিল যে আমি লেডিস কামরাতে উঠেছি, লেডিসে উঠেছি, তাহলে কেন ক্যামেরায় দেখালো না? তাহলে এই যে না দেখানোর যে কারণগুলো, এটা যে এক একটা মজবুরি, সেটা কি আপনারা বোঝেন না? আশা করি বোঝেন। তো যাই হোক সেখান থেকে নামলো, নেমে একটা গাড়িতে উঠবে। তো গাড়ির মধ্যে কে কে ছিল আশা করি আর নতুন করে বলতে হবে না, সবাই বুঝতে পেরে গেছেন। তো সেখান থেকে গাড়ি চলতে তারপর বললো যে একটা জায়গায় দাঁড়ালো, জায়গাটার নামটা বলেছিল মনে হয় বেলিয়া ঘাটা বললো মনে হয় না। তো যাই হোক সেখানে দাঁড়ালো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবে। তো সেই খাওয়া দাওয়ার সময় কিন্তু দেখালো যে ওর মা চিড়ের পোলাও করে নিয়ে যাবে। তো এই চিড়ের পোলাও করে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, যে ওদের মধ্যে কেউ কি বাইরের খাবার খাবে না তার জন্য করে নেওয়া হয়েছে নাকি? কারণ হচ্ছে গিয়ে ওইখানে যখন ব্রেকফাস্টের দেখালো তখন দেখালো ওর মা খেলো না, ওর মা রুটি আলু ভাজা, যেটা আর কি ওখানকার ব্রেকফাস্ট, রুটি আলু ভাজা সেটা খেলো না। খেলো হচ্ছে টিনের পাত্তা দেখালো, আর দেখালো ওপাশে বসে আছে দাদা, মানে বক, সে বক 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 দাদা বসে সে কিন্তু খাবার খেয়েছে। বক দাদা আগেও বলেছি যে ড্রাইভারের পাশের সিটে বসেছে, আর ড্রাইভিং কে করছে সে তো ভালো করে বুঝতে পেরেছেন, রিয়ার কাচের মধ্যে সমস্ত দেখা গেছে আমাদের ফোকলা। তো এরপর খাওয়া দাওয়া করলো। তো এই যে চিড়ের পোলাওটা বানানো হয়েছিল, দেখলাম যে এই আমাদের অমাবস্যা দেবী খাচ্ছে। আর তাহলে কে, আচ্ছা ড্রাইভার, যদি একজন ড্রাইভার হয় তার জন্য এত চিন্তা যে সে খেতে পারবে না, সে বাইরের ওই খাবারগুলো খেতে পারবে না, তার জন্য আলাদা করে তৈরি করে নিয়ে যেতে হবে চিড়ের পোলাও। এটা এখান থেকে তো পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তো যাই হোক আমাদের কাছে তো পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষে যখন তারপর উঠলো আবার গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর বললো যে হ্যাঁ খাওয়া দাওয়া সারলাম, এবার আমরা যাচ্ছি কোথায়, এখনই প্রচণ্ড গরম, কলকাতা, হ্যাঁ কলকাতা তো যেতেই হবে। তো তারপর বললো যে এরপর আমরা দাঁড়াবো একটা জায়গায়, সেখান থেকে এক কাকু উঠবে। তো জায়গাটার নামটা বললো কি, হ্যাঁ মধ্যমগ্রাম থেকে একটা কাকু উঠবে। তো সেখান থেকে তারপর গাড়ি ছুটে তারপর আস্তে আস্তে দেখলাম, বুঝতেই পারলাম মধ্যমগ্রাম এসেছে, কারণ যখন ওই প্লেনটা দেখালো একটা, যেটা এয়ারপোর্টের মধ্যে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, তাতেই বুঝলাম। তো সেখান থেকে খুব ভালো করে মানে বুঝে গেলাম যে মধ্যমগ্রাম থেকে কিন্তু কেউ ওঠেনি, গাড়িটা ছুটলো। তারপরে দেখালো কোথায়, তারপর দেখালো হাওড়ার একটা জায়গায়
ওরা দেখালো, দেখিয়ে বললো যে এখান থেকে একটু হাঁটতে হবে, তারপর আবার আমরা গাড়িতে উঠবো, এরকম বললো। তাহলে বুঝতে পারছেন যে এই সময় কিন্তু গাড়ি বদল হয়েছে। একটা কথা চিন্তা করে দেখুন, যে বলল কাকু আসবে, তো সবাই আমরা জানি যে ফ্রন্ট সিটে বসে আছে কে না, আমাদের বকবক দাদা পাশে গাড়ি চালাচ্ছে, মা মেয়ে পিছনে বসে আছে। তাহলে এখানে যদি কাকু কোথায় বসবে? ওদের দুজনের মাঝখানে, মা মেয়ের মাঝখানে বসবে। তো সেই জন্যই বলছি যে না, ব্যাপারটা কিন্তু অন্য হয়েছে। যখন হাওড়া এসছে, হাওড়াতে গাড়ি বদল হয়েছে। সেখানে কি হয়েছে আপনারা ভালো করে দেখবেন, যেখানটায় দেখাচ্ছিল হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু কাকুকে এক ঝলক দেখা গেছে। কাকু একটা মানে কীরকম বলবো, রোজ গোল্ড টাইপের একটা পিঙ্কের শেডের একটা, তার সাথে মনে হয় একদম ফাইন কোনো মানে স্ট্রাইপ ছিল বা কিছু ছিল একটা কালারের, বা খদ্দর খাদি টাইপের যে শার্টগুলো হয় সেই রকম টাইপের কোনো কালারের একজন ওদের ফ্রন্ট সিটে বসেছিল, ফ্রন্ট সিটে সে বসেছিল। তো আমার ধারণা এটাই। আর যে ড্রাইভার, সেই ড্রাইভারও কিন্তু তখন পাল্টে গেছিলো, কারণ তার মুখ পুরো তখন দেখা যাচ্ছিল সে কিন্তু এই ড্রাইভার নয় যাকে কিনা আমরা রেয়ার কাজ দিয়ে দেখেছি, যাকে আমরা দেখেছি এ কিন্তু সে নয়। তো হাওড়া ব্রিজ পার করলো, পার করে ওরা এমন কোথায় আসলো, এমন কোনো জায়গায় হয়তো আসলো, জানি না কোথায় সেটা বুঝতে পারলাম না। তো সেক্ষেত্রে এটুকু বুঝতে পারলাম যে যার সাথে দেখা হয়েছে তার সাথে একটুখানি গাড়ি করে এগিয়েছে। আর এই কাকু তার মুখটা দেখা যায়নি, সে একটা পিঙ্ক কালারের শার্ট পরে উনি ছিলেন, ওনারই গাড়ি এটা, ওনার গাড়িতে এনারা উঠেছে, হয়তো কিছু কথাবার্তা ছিল, কথাবার্তা সেরেছে, আর তার সাথে নিয়েছে একটা সবুজ রঙের ফাইল। ওই ফাইলটা কালেক্ট করার জন্যই এই কাকুর সাথে দেখা করা। কারণ আপনারা প্রথম থেকে যদি দেখবেন, তাহলে ভিডিওর মধ্যে দেখবেন যখন প্রথম ওরা গাড়িতে উঠলো, তখন কিন্তু ওরা যে ব্যাক সিটে বসেছে তার উপরে যে জায়গাটা থাকে, কাচের যে জায়গাটা থাকে, সেখানে দেখবেন যে একটা সবুজ রঙের ফাইল পরে এসে জুড়লো, যখন কিনা এই কাকুর সাথে বললো কাকুর সাথে দেখা করবে সেই সময়। তো কাকুর গাড়ি করে একটুখানি উঠে তারা এগিয়ে গেল কোথায়, মানে যেখানে আবার ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, যার মধ্যে বক দাদা রয়েছে, আর জানি না কে রয়েছে। তো বুঝতে পারছেন আশা করি। তো সেখান থেকে ওই অ্যাকচুয়ালি গ্রিন কালারের যে ফাইলটা, সেই ফাইলটা কালেক্ট করার জন্যই কাকুর সাথে দেখা করা আর কাকুর গাড়িতে ওঠা। তো যাই হোক, এবার যা বুঝলাম তাতে তারপর গাড়ি ছুটলো কোন দিকে না, সল্টলেকের দিকে। প্রথমে সিটি সেন্টারটা একবার দেখালো। তো আমার মনে হয় যাদের সাথে ওরা মিট করার কথা, তাদের সাথে মিটটা এসে সিটি সেন্টারেই হয়েছে। সিটি সেন্টারে মিট হয়েছে, মিট হওয়ার পরে ওরা ঠিক করেছে সামনেই যে আওয়াজ আছে সল্টলেক ব্রাঞ্চ, সেই সল্টলেক ব্রাঞ্চে ওই দুই দিদি তারা ওদেরকে খাওয়াবে। তো ওদেরকে খাওয়াবে বলতে ওখানে যারা ছিল তার মধ্যে পরিষ্কার দেখা গেল, যখন আওয়াজে ঢুকছে, যখন টিন আলাপ করে দিল ওর দিদির সাথে, তখন কিন্তু ক্যামেরা যখন ঘুরিয়েছে ভালো করে দেখবেন, ওপাশে ঝিঙে দাদা দাঁড়িয়েছিল, সেই ব্লু শার্ট পরা ঝিঙে দাদা দাঁড়িয়েছিল। তো ঝিঙে দাদা আর দাঁড়িয়ে শুধু ছিল না, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কারুর সাথে কথা বলছিল, কারুর একজনের সাথে কথা বলছিল। তো জানি না এবার এই যারা ওর সাথে মিট হয়েছে একমাত্র তারাই জানেন যে আমরা যাকে বলছি মানে ফোকলাকে নিয়ে আসা হয়েছে না অন্য কোথাও তাকে রেখে দেওয়া হয়েছে, সেটা একমাত্র তারা জানেন। আমি সত্যি কথা বলতে জানি না। তো তার এটুকু বুঝলাম যে তারা এই মা মেয়েকে ট্রিট দিয়েছে, মা মেয়েকে খাইয়েছে। তো অবশ্যই ঝিঙে দাদা আর তার সাথে যে ছিল সেও কিন্তু এসছে, কারণ একটা এমন সিন দেখা গেল যে মা মেয়ে বসে যখন খাচ্ছিল, যখন কাবাবগুলো দেখাচ্ছিল, তারপর যখন সব দিকটা দেখাচ্ছিল, তখন দেখা গেল যে ওর মা হেঁটে হেঁটে উঠছে, হয়তো ওয়াশরুম বা কোথাও যাবে, আর টিন বসে খাচ্ছে। ওর যে দিদিরা আছে তাদেরকে দেখা যায়নি, কিন্তু যখন প্যান করলো, তাহলে এই শটটা কে নিল? তো অবশ্যই ঝিঙে দাদা তো সাথে ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর তার সাথে যে আরেকজন, যে তাকে কি ঢুকিয়েছে নাকি গাড়িতেই ছেড়ে এসছে, সেটা তো দেবা জানতি, আমি বলতে পারবো না। আর জানে কে? যারা ওই দিদিরা তারাই জানে, তারা বলতে পারবে। তো ওই দিদিদের সাথে অবশ্যই ঝিঙে দাদার দেখা হয়েছে, এটুকু তো আমি 100% শিওর। আর ওরা কাকে দেখেছে আমি জানি না। খাওয়া দাওয়া করলো, যার সাথে আলাপ করালো দেখলাম নিহাতি ভদ্রমহিলা,
অনেক দেখলাম যে অনেক বড় হচ্ছে বড়, তো সেখানে উনি তো ক্যামেরা ফেস করতে চাইছিলেন না, হয়তো কোনোদিনও করেননি, তাই জন্য ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছিলেন না, চোখ নিচু করে উনি শুধুমাত্র বলছিলেন যে ভালো থাকিস, ভালোবাসে, অনেক দিন থেকে হয়তো চেনে, ভালো থাকিস, ভালোবাসিস। আর উনি বলেই দিয়েছেন যে ছেলেকে নিয়ে ভালো থাকিস, মানে অ্যাকচুয়ালি মানে উনি আর কি একদম শিওর যে ছেলেকে, সেরকমভাবেই বুঝিয়েছে, ওই কাগজপত্র হয়তো দেখেছে এই ছেলেকে আনলাম আর কি, হয়তো সেই জন্যই বলেছে যে ভালো থাক, ছেলেকে নিয়ে ভালো থাক, এইরকম করে একটা বললো। তো তারপর সেখান থেকে ওরা গেল কোথায়, আবারও সিটি সেন্টার, খাওয়া দাওয়ার পর আবারও সিটি সেন্টার দেখলাম, কিসের না আইসক্রিম খেতে। তো সেখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলো। একজন মহিলা, মানে এরা যারা দুজন, একজন ক্যামেরা ফেস করেছে, একজন ক্যামেরা ফেস করেনি, যিনি ফেস করেননি তিনি একটা কালো আর লাল বর্ডারের শাড়ি, কালো লাল কম্বিনেশনের একটা শাড়ি পরেছেন, এগিয়ে যাচ্ছিলেন দেখলাম। তো ওখানে ওরা সবাই খাওয়া দাওয়া করছিল। একটা কথা চিন্তা করে দেখুন, ওখানে ওরা যখন খাবার মানে আইসক্রিম চুজ করছে, কুলফি চুজ করছে, ওর মাকে দেখা যাচ্ছে, ওই ভদ্রমহিলা যাকে তাকে দেখা গেল, কিন্তু ঝিঙে দাদা তাকেও দেখা গেল, কিন্তু জাস্ট নাম ছিল দেখা গেল, কিন্তু উনি সমানে কিন্তু কারোর সাথে কথা বলছিলেন, কাকে সেটা বোঝা যাচ্ছে না, ওনার সাথে উনি কার সাথে কথা বলছিলেন বোঝা যাচ্ছিল না, কিন্তু উনি সমানে কথা বলে যাচ্ছিলেন, ওনার গলা পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে আরেকজন যে আছে তাকে হয়তো বলছিলেন যে তুমি এই জায়গায় গাড়ি নিয়ে থাকো, আমরা যখন বলবো এই এখন আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা খাওয়া হবে, তারপর এই দিদিরা চলে যাবে, যেই চলে যাবে তখন সঙ্গে সঙ্গে তুমি চলে আসবে, তারপর আমরা গাড়িতে উঠে আবার চলে যাব যেরকম এসেছিলাম, এটাই আমার ধারণা হচ্ছে। তো যাই হোক, দিদিদেরকে বিদায় দিয়ে আবারও একবার আইসক্রিম নিতে হলো, কারণ একা একা আইসক্রিম একটা কুলফি খেয়েছে, এবার দোকানে জোড়ায় না খেলে হয়, তো মায়ের সাথে জোড়ায় জোড়ায় খাচ্ছে। তো মা আর মেয়ে দুজনে খেলো দেখলাম। তো সিটি সেন্টারটা যখন দেখাচ্ছিল তখন বলছিল কি সুন্দর এটা, এই চলমান সিঁড়ি যাচ্ছিল, ওর মাকে দেখলাম, আমি মনে মনে ভাবছিলাম যে সত্যি মানে কি বলবো, ভাগ্যিস মেয়ের সংসারটা ভাঙলো, না হলে এই এত সুন্দর জায়গায় খাওয়া, এত ঘোরা, এত শপিং, এত সুন্দর এত কিছু কি হতো, কোনো দিনই হতো না, কোনো দিনই হতো না। ভাগ্যিস মেয়ের সংসারটা ভেঙেছিল, তাই না? ওনার চেয়ে খুশি আর কেউ নেই, ওনার মুখ থেকে খুশি ঝরে ঝরে পড়ে, জোরে জোরে খুশি পড়ে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর সেখান থেকে দেখলাম যে খাওয়া দাওয়া সারলো, সেরে বললো এবার আবার গাড়িতে উঠতে হবে। তো যাই হোক, ওখান থেকেই দেখলাম ভিডিওটা শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম যে এরপর আর যা যা হবে সেগুলো আমাদেরকে দেখানোর মতো কিছু নয়। তো সেক্ষেত্রে সেটা চীনাপাড়াতেও যাওয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে, তাই না? তো কারণ সবে তো কলির সন্ধেও নামেনি, জাস্ট দুপুরবেলা লাঞ্চ সারা হয়েছে, লাঞ্চ সেরে জাস্ট আইসক্রিম খাওয়া হয়েছে। এইবার একটু ঘুরু ঘুরু বেড়ু বেড়ু আরও কিছু কিছু হবে একটু, তারপর বিগ বস, কারণ বিগ বস একটা এমন জায়গা না যার একবার নিশা লাগিল রে, ওরে সে আর সেটা বলতে পারে না। হ্যাঁ, তো অবশ্যই আমার মনে হয় একবার চীনাপাড়ায় পদার্পণ করে তারপর একেবারে খেয়ে দিয়ে তারপরেই মা বেটি ফিরবে, এটুকু তো শিওর। তো ফিরবে তো নিশ্চয়ই, কারণ ঝিঙে দাদাকে দেখলাম যে রাত্রেবেলা লাইভ করছিল, ভাই যা ইনসাল্ট করলো বউ, দারুণ। ওনাকে ছাড়ো, বাট ওনার ওয়াইফের দেখলাম আমি যে সেন্স অফ হিউমার টু গুড। নিজের বউ বলছে পড়াশোনা করছে, বাহ বাহ বাহ। বোনকে কোনো ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে না। আমি একটা জিনিস অবাক হয়ে যাই, চিন্তা করে দেখুন তো, এই যে দাদাকে এরকমভাবে দেখা যাচ্ছে, দাদা কেন সামনে এসে ভিডিওর মধ্যে দেখা দিচ্ছে না যে হ্যাঁ আমি আছি, বোনকে নিয়ে যাচ্ছি। আজকে সীমাকে নিয়ে, সন্দীপকে নিয়ে কত নোংরা কথা বলা হয়, সেখানে সীমা সন্দীপ তো সামনে কথা বলে, আজকে যারা সীমা সন্দীপকে নিয়ে সবচেয়ে নোংরা কথাও বলেছে, তারা যদি আজকে এই সেম জিনিসটা যদি করতো সন্দীপ আর সীমা, তাহলে কি না কি বলতো যে বাবা ভাই বোনের এরকম কেন, তো ভাই দাদা তার বোনের সাথে যাচ্ছে, এরকম একটা ভাব কেন, যে সে ক্যামেরায় আসছে না, সব জায়গায় দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসছে না, কথা বলছে না কোনো কিছু। এটা একটা ভীষণই বোকা বিষয় না? আমার তো ভীষণ দৃষ্টিকটু লাগলো, তাই জন্যই বললাম। নিজের ওয়াইফ দেখছি একটা লাইভ করছিলাম, বলছিলেন যে উনি কি একটা যেন পড়াশোনা করছে, ভাবুন, তার বাচ্চা, একটা বাচ্চা বেশ বড় হয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু তার বরের অনুপ্রেরণায় সে নিজের পড়াশোনার লাইফটা বজায় রেখে নিজে কিছু একটা অ্যাচিভমেন্ট করতে চাইছে, সেখানে বর তাকে সঙ্গ দিচ্ছে, তাহলে এই বোনটাকেও তো পারে কোনো ভালো কোনো কাজে উদ্বুদ্ধ করতে, যে ওর যেটা ট্যালেন্ট আছে, সে গান হোক বা বিউটিশিয়ান হোক, মেকআপ আর্টিস্ট হোক, যা হোক, একটু তো বলতে পারে না। ওই যে বললাম, বোন আর মধুবন,
যে সত্যিকারের বোন মনে করে সেটা এক, আর যে মানে মধুবন সেখান থেকে মধু খাওয়ার ব্যাপার আছে সেটা একটা আলাদা ব্যাপারই থাকে। তখন সেক্ষেত্রে পরের মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, যত ওকে উচ্ছন্নতায় পাঠাতে পারবো তত তো আমি খিঁচতে পারবো, তাই না? এরকমই বলতে হবে, কিছু করার নেই, আবার কি। তো যাই হোক, ওদের ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেল, তাই আমিও আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। তবে একটাই কথা বলবো, যে যারা ভালোবাসে, যদি সত্যিই ভালোবাসে, তাহলে কিন্তু তারা কেয়ার করে। ওকে কেয়ার করার মতো কোনো একটা মানুষও নেই, এটা খুব ভালো করে বুঝতে পারছি। আর যেই দিদি এসে বললেন যে ভালো থাকিস, ছেলেকে নিয়ে ভালো থাকিস, একটা জিনিস দিদিকে জিজ্ঞাসা করি, লাস্ট যখন ওই সিটি সেন্টারে খাবার খাচ্ছিল, ওই আইসক্রিম কী যেন বলে, কুলফি যখন খাচ্ছিল, তখন ওই মায়ের চোখ দেখেছিলেন শুধুমাত্র কোথায় কোন গয়না আছে সেখানে। ওই গয়নার যে কাউন্টারটা, তার পাশেই কিন্তু ব্যাটারি চালিত বাচ্চাদের গাড়িগুলো রাখা ছিল। আমার চোখ ওখানে গিয়ে পড়েছে যে বাহ, সিটি সেন্টারে আবার এটাও শুরু হয়েছে, আমাদের এখানেও আছে। ভাবছিলাম যে এরপর যেদিন যাব সেদিন রনকে ওটা ছড়াবো। কিন্তু এই মায়ের মন একবারও সেটা বললো যে প্রথম এসছি এখানে, কোনোদিনও আসলে আমার ছেলেকে এই ব্যাটারি গাড়িটা চালাবো? সে শুধু দেখছে কোথায় কানের দুল আছে, কোথায় হার আছে, কোথায় হার আছে, কোথায় কানের দুল আছে, এইসব এগুলো বলছে। তো ওই হার কানের দুল কিনতে হলে নিজেকেই সেই আবার নিজের মুখ বলো, ওই ফালতু প্রোডাক্ট বলো, সব বেচতে হবে। কেউ দেবে না, ঠিক আছে? তো উনি আবার বলছেন বাচ্চাকে নিয়ে ভালো থাকুক। যার মায়ের মনটাই এখনো আদো খুব থতো। উনি বলছে তুই তো আমার থেকে খুব ছোটো, হ্যাঁ খুব তোতো, একদম তোতো, খুবই তোতো, সেই জন্যই তো খুবই তোতো। এই হচ্ছে মায়ের মন, যার মন বাচ্চার খেলনার দিকে যায় না, শুধু নিজের সাজের দিকে যায়। ও এখনও একটা কুমারী মেয়ের মতোই রয়েছে। তো ওকে বাচ্চার কথা বলে প্লিজ আর নিজের মুখটা ছোট করবেন না। আপনি যথেষ্ট ভদ্র মহিলা, খুব ভালো লেগেছে আপনাকে, কিন্তু এই যে একটা ডায়লগ দিয়েছেন না, সেখান থেকেই ব্যাস জাস্ট চোখ থেকে নেমে গেছেন, আর কিছু না। তো আমার চোখ থেকে আপনি নামলে আপনার কোনো যায় আসে না, আমি খুব ভালো করে জানি, কিন্তু মনটা বুঝতে হয়। যাই হোক, টাটা।